ও কোথায়? তৌসিফের বলার আগেই রকি বলে উঠল, ওর নাকি একটা কাজ আছে, এই জন্য চলে গেল। তুই এদিকে আয়, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সারিয়া লাজুক হাসল। তৌসিফ সাথে সাথে আহমেদকে বলল, তোর ফোনে আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখ। আহমেদ সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রুকুচকে নিজের ফোনটা বের করে তৌসিফের পাঠানো মেসেজটা দেখল। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই তার বুকের ভিতর শূন্যতার ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন তার পা দুটি মাটির সঙ্গে আটকে গেছে। পুরো মেসেজটা ভালো করে পড়ে একটু পরে আহমেদ চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ থমথমে কণ্ঠে ডেকে উঠল। রকি? সবাই তার দিকে তাকালো। আহমেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রোজা আমার ভার্সিটির জুনিয়র, অথবা আমার শুধুমাত্র পরিচিত বলে আজ এখানে আসেনি। সবাই ভ্রুকুচকে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ শক্ত কণ্ঠে বলে উঠল, রোজা আমার হবু বউ, ভালোবাসি আমি ওকে। সঙ্গে সঙ্গে সবার মাথায় যেন বাজ পড়ল। শুধুমাত্র স্বাভাবিক থাকলো তৌসিফ। আহমেদ আবারও বলে উঠল, শুধুমাত্র তোদের জন্য হয়তোবা ও আজ আমাকে ভুল বুঝবে। ভালোবাসা পাওয়ার আগেই মনে হয় হারিয়ে ফেলবো। আর দয়া করে আমাকে নিয়ে সারিয়ার সাথে একদম উদ্ভট মজা করাটা বন্ধ করো। সারিয়াকে আমি কখনো অন্যরকম চোখে দেখিনি। সারিয়ার সাথে আমার কিছুই নেই, আর না আমি সারিয়াকে পছন্দ করি। শিয়াম বলে উঠল, তুই তো আমাদের এরকম কিছু বলিসনি আহমেদ, আমরা তো জানতাম না। সবাই সহমত প্রকাশ করলো। তারা তো আসলেই জানতো না। তারা যদি জানতো তাহলে কি তারা এমন করত? বরং তারা রোজাকে অনেক ভালো করে ট্রিট করত। এদিকে সারিয়ার চোয়াল আবারও শক্ত হয়ে আসলো। তার মাথায় দপদপ করে আগুন জ্বলছে। যেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। কারোর কথাই এখন আহমেদের কানে যাচ্ছে না। সে এখন শুধুমাত্র ভাবছে ওই পরিস্থিতির কথা। সবাই যখন তাকে আর সারিয়াকে নিয়ে এসব বলছিল, তখন রোজা নিশ্চয়ই চুপ ছিল। সে তো অনেক নরম মনের। সবাই মিলে ওকে অপমান করলেও তো সে কখনোই গলা উঁচু করে কিছু বলতে পারবে না। নিশ্চয়ই সে নীরব থেকে শুধুমাত্র কষ্ট পেয়েছে। এই ভাবনাই তার অন্তরকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল রোজা তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে চলে গেছে। হৃৎপিণ্ডটা কেঁপে উঠল আহমেদের। আহমেদ সবার উদ্দেশ্যে আবার বলল, বলেই আর এক মুহূর্ত সেখানে থাকলো না আহমেদ। এক অজানা শঙ্কায় তাড়িত হয়ে আহমেদ দ্রুত বাইরে ছুটল, কিন্তু রোজা কোথাও ছিল না। চারপাশের পথঘাট ফাঁকা। রাতের হালকা হাওয়া তার শ্বাসকে ভারী করে তুলছিল। আহমেদ শিওর রোজা এখন কোনো রকম ট্যাক্সি নিয়ে তাহলে যেতে পারবে না। সে নিশ্চয়ই হেঁটে এদিকে গিয়েছে। আহমেদ রাস্তা ধরে ছুটতে লাগলো। প্রতিটি মুহূর্ত তার কাছে এক শাস্তির মতো লাগছিল। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে তো আসলেই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে জানতো আর কোনো সময় নষ্ট করা চলবে না। আজকেই তাকে বলতে হবে তার সমস্ত ভালোবাসা, তার মনের গভীরের অনুভূতি। বেশ কিছুটা পথ পেরিয়ে আহমেদ অবশেষে রোজাকে খুঁজে পেল। রোজা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আহমেদ আর বেশি দেরি না করে দ্রুত গতিতে রোজার পিছে পিছে চলে গিয়ে রোজার হাত ধরল আর বলল, রোজা দাঁড়াও, কথা আছে তোমার সাথে। রোজার মনে খুব ভালো করেই অভিমান চেকে বসেছিল। সে বলল, আমরা পরে কথা বলে এখন বাড়ি যেতে হবে। আহমেদ অবাধ্য হয়ে তার হাত আরো বেশি করে চেপে ধরে তাকে সামনে ঘুরিয়ে বলল, না, আজকেই বলবো। এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। তুমি একটু কথাটা শোনো আমার। আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, আমি এক্ষুনি বলবো। একটু কথাটা শোনো প্লিজ। রোজা আর সহ্য করতে না পেরে ঝাড়ি মেরে আহমেদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে উঠল, আপনাকে কিছু বলতে লাগবে না। আমি জানি আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার সাথে যাই না। আপনার লেভেল স্ট্যাটাস অনেক উঁচু। আমার মতো এত মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়েকে আপনার সাথে মানায় না। আমি খুব ভালো করেই জানি।
আহমেদ নীরব থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার দিকে। রোজা আবারও নাক টেনে বলল, শারিয়ার, আমি এটাও জানি যে শারিয়ার সাথে আপনাকে অনেক ভালো মানায়। শারিয়া অনেক বড় লোকের মেয়ে, তার অনেক কিছু আছে, দেখতে সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী, অন্তত আমার মতো বোকা না। আমি খুব ভালো করেই জানি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আহমেদ এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোজার দিকে। তার প্রিয়তমা কত সহজ সরল মনে গড়গড় করে সবকিছু বলে দিচ্ছে তাকে। আবার চোখ ঘষতে ঘষতে একদম লাল বানিয়ে ফেলেছে মেয়েটা। শুধুমাত্র চোখ নয়, কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ফর্সা ত্বকে লাল আভাটা একদম ফুটে উঠেছে। আহমেদের ইচ্ছে করলো একটু ছুঁয়ে দিতে, একটু ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। রোজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সে আবারও চোখ মুখ হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভুল করেছি, আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আপনাকে আর কিছু বলা লাগবে না। আর আমি জানি আপনাদের দুজনকে অনেক ভালো মানাবে। এটাও জানি যে আপনারা মেড ফর ইচ আদার। আহমেদ একইভাবে তাকিয়ে থেকেই বলে উঠল। তোমার তাই মনে হয়? রোজা তড়িৎ গতিতে বলে উঠল। তাছাড়া আর কি? আহমেদ মুচকি হেসে রোজার বাহু টেনে ধরে তাকে নিজের বুকে ফেলে দিল। রোজা তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে তার ছোট্ট দেহখানা আহমেদের বুকের উপর পড়ল। আহমেদ তার মাথাটা নিজের বুকের ঠিক বাম পাশে চেপে ধরে বলল, একদম নড়বে না। রোজা যেন খুব বাধ্য মেয়ে। আহমেদের কথায় সে ঘাপটি মেরে তার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে। আহমেদের হৃদস্পন্দন সে খুব ভালো করেই শুনতে পাচ্ছে। এভাবে তাকে বুকে জড়িয়ে রাখার কোনো কারণ রোজা খুঁজে পেল না, কিন্তু এভাবে থাকতে তার বেশ ভালো লাগছে। কেন যেন খুব শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে এটাই তার নিরাপদ স্থান। বেশ কিছুক্ষণ পর আহমেদ বলে উঠল, তুমি কি কিছু বুঝতে পারছো? রোজা সেভাবেই ডানে বামে মাথা ঝাঁকালো। আহমেদ একটা ঢোক গিলে বলল, আমার হার্টবিট কতটা বেড়ে গিয়েছে তুমি বুঝতে পারছো না? রোজা তখন থেকে সেটা বুঝতে পারছিল। আসলেই সে আহমেদের বুকে মাথা রেখে আহমেদের টিপ টিপ করে দ্রুত গতিতে বাড়তে থাকা হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, একজন স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হার্টবিট 60 থেকে 100 হয়, কিন্তু আমার হার্টবিট এখন নিয়ন্ত্রণে নেই। সে এখন ছন্দ হারিয়ে দৌড়াতে শুরু করেছে। প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। হয়তো এখন প্রতি মিনিটে 140 হচ্ছে। অথচ আমার কোনো হার্টের সমস্যা নেই, আর না আমি হার্টের রোগী। এরকম একটা মুহূর্তে এরকম মেডিকেল সায়েন্টিফিক টাইপ কথা শুনে রোজা প্রো কুচকে ফেলল। আহমেদ রোজাকে নিজের বুক থেকে ওঠালো। এরপরে রোজার দুই গালে হাত গলিয়ে দিয়ে তার ছোট্ট মুখখানা আলতো করে ধরে বলল, জানো কেন এমন হচ্ছে? রোজার দুদিকে মাথা নাড়ালো। সে জানে না। আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার গভীর সেই চোখ দুটোর দিকে। এখনো চোখ দুটো ভেজা ভেজা রয়েছে। বোকা মেয়েটা কতটা কান্না করেছে কে জানে। আহমেদ কিছুটা সময় নিয়ে বলল, তোমার জন্যই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। রোজা চোখ পিটপিট করে তাকালো। আহমেদ আবারও বলল, অবশ্যই এটা নতুন না। প্রথম থেকেই তোমাকে দেখলে আমার নিজের হার্টের রোগী মনে হয়। একদিন তো সন্দেহবশত আমি ডাক্তার দেখাতে হসপিটালেও গিয়েছিলাম, সত্যি সত্যি আবার হার্টের সমস্যা হলো কিনা তা জানতে। রোজার এই মুহূর্তে বেশ হাসি পেল। লোকটা নিজেকে হার্টের রোগী মনে করেছিল, কিন্তু হাসল না। সে তো অভিমান করে রয়েছে। আহমেদ এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠে আবেগ ঝরে পড়ল। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। রোজা আবারও টলমল চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ আরও বেশি শক্ত করে ধরল রোজার মুখখানা। এরপর একটা বড় শ্বাস নিয়ে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি রোজা, খুব ভালোবাসি তোমায়। রোজা প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। শুধু তার মস্তিষ্কের নিউরনে এখনো বাড়ি খাচ্ছে আহমেদের এই ন্যানো সেকেন্ড আগে বলা কথাটা। আবারও কথাটা শুনতে ইচ্ছে হলো তার। সে ভুল শুনল নাকি? রোজা অস্পষ্ট সুরে বলল, আবার বলুন। আহমেদ যেন বাধ্য ছেলে আজ।
কোনো তাড়া নেই, তার প্রিয়তমা তাকে যতবার বলতে বলবে সে ততবারই বলবে। রোজার আরেকটু কাছে এগিয়ে গেল আহমেদ, আর 3-4 সেন্টিমিটার এগোলেই রোজার অধরের সাথে তার অধর মিলে যেতে পারবে। আহমেদকে এতটা কাছ থেকে দেখেও রোজা চোখের পলক ফেলল না, এই মুহূর্তে লজ্জাও পেল না। তাকিয়ে রইল সেই ধারালো তীরের মতো চোখ দুটোর দিকে। আহমেদ আবারও চোখে চোখ রেখে বলে উঠল, মিস আফরোজা জেরিন রোজা, আমার মায়াবতী, এই সাদ আহমেদ রহমান তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তুমি তাকে পাগল বানিয়ে দিয়েছো, তুমি তাকে তোমার মায়ের সাহায্যে কালো জাদু করেছো, এতটাই পাগল বানিয়ে দিয়েছো যে সে এখন খুব তাড়াতাড়ি তোমাকে মিসেস সাদ আহমেদ রহমান বানানোর পরিকল্পনা করে ফেলেছে। রোজা স্তব্ধ হয়ে শুনছিল, তার চোখ ধীরে ধীরে পানিতে ভরে উঠল, কিন্তু সে কিছু বলছিল না। রোজার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। আহমেদ আরও কাছে এগিয়ে এলো, তার চোখে চোখ রেখে বলল, আমার সব কিছু, আমার হৃদয়, আমার দেহ মন, আমার সব অনুভূতি শুধু তোমার জন্য রোজা। তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? রোজা অবাক হয়ে তাকালো আহমেদের দিকে। কোনো রকম কথাবার্তা নেই, একদম সরাসরি বউ বানানোর কথা বলে ফেলল। রোজার চোখ থেকে দুফোঁটা জল নীরবে গড়িয়ে পড়ল। রোজা ধীরে ধীরে তার মাথা নাড়ালো। রোজার নীরব সম্মতিতে আহমেদ বিজয়ের হাসি হাসল। সে হাত বাড়িয়ে রোজার হাতটি ধরল, নরম কাঁপুনিতে ভরা সেই হাত। আজ থেকে এক মুহূর্ত তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে থাকবো সব সময়, প্রতিটি মুহূর্তে, মৃত্যুর আগ পর্যন্ত। কিছু সময় নিয়ে আহমেদ আবার বলে উঠল, তুমি কি আমায় ভালোবাসো না? রোজার যেন মনে মনে খুব রাগ হলো। এত কিছু হলো তাও এই লোকটা বুঝতে পারল না, নিজেকে কি অবুঝ শিশু মনে করে। এসব কিছু রোজা বলতে চাইলেও আহমেদের আবেগময়ী দৃষ্টি দেখে রোজা গলে গেল। ধীর কণ্ঠে বলেই ফেলল, ও আমিও ভালোবাসি। আহমেদ শুনতে পেল, খুব ভালো করেই শুনতে পেল সে, কিন্তু অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হেসে সে দুষ্টুমি করে বলে উঠল, শুনতে পাইনি, আবার বলো। রোজা বেশ ভালোই বুঝলো যে সে আহমেদকে দুবার ভালোবাসি বলিয়েছে বলে তাকেও আহমেদ দুবার বলিয়ে ছাড়বে। অসভ্য লোক। রোজা এবার একটু জোরে বলে উঠল, আমিও ভালোবাসি। আহমেদ চোখ বড় করে বলল, সে কি বলে কি এই মেয়ে? সত্যি নাকি? আমি তো জানতামই না। একসাথে হেসে উঠল দুজনে। আহমেদ রোজার হাত ধরে তাকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। খুব আবেশে রোজার ঘাড়ে মুখ ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে থাকলো। রোজার চোখে মেঘ কেটে যেন এক নতুন আলো ফুটে উঠল। এত দিনের চেপে রাখা ভালোবাসা, অব্যক্ত যন্ত্রণা যেন সেই মুহূর্তে ধুয়ে মুছে গেল। আহমেদের পিঠ চেপে ধরে যথাসম্ভব তাকে আগলে রাখল। আহমেদ তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল, আর রোজার ঠোঁটেও ধীরে ধীরে হাসির আভা ফুটে উঠল। আহমেদ খুব আদুরে কণ্ঠে বলল, জানো রোজা, তোমার চোখে আমি সেই গভীরতা খুঁজে পাই যেখানে আমি নিজেকে খুঁজে নিতে পারি। তুমি আমার শান্তি, আমার কষ্টের অবসান, আর আমার প্রতিটি খুশির কারণ। তুমি আমার শ্বাসের প্রতিটি ছন্দ, আমার হৃদয়ের প্রতিটি শব্দ। তোমায় ভালোবাসা মানে প্রতিটি দিন নতুন করে বেঁচে থাকা। বলেই আহমেদ রোজার কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু খেলো। রোজা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরকম ছোঁয়া প্রতি ক্ষণে পেলে মন্দ হতো না। আহমেদ তার বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে রোজার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আজ প্রথম ভালোবাসার পরশটা তোমার কপারেই দিলাম। তবে মনে রেখো, ভবিষ্যতে এই পরশ শুধু কপারে সীমাবদ্ধ থাকবে না। বিয়ের পর ঠিক এই ঠোঁটেই আবার অমর চিহ্ন আঁকবো, ভালোবাসার সত্যিকার স্পর্শে। অহনা চতুর্থবারের মতো আর এক গ্লাস পানি ঢকঢক করে খেলো। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তার গলাটা টিপে ধরেছে। তার পক্ষে এসব শোনা আর সম্ভব নয়। এগুলো রীতিমতো তার অসম্ভব রূপকথার রোম্যান্টিক কাহিনী মনে হচ্ছে, যা শুধুমাত্র গল্পেই সম্ভব। তার ম্যামকে দিয়ে এসব কখনোই সম্ভব না। এদিকে নাহিদ তো পুরো 2 লিটারের পানির বোতল নিয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে তার আবারও গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে।
একটু আগে সে 1 লিটারের বোতল এনেছিল পানি খাওয়ার জন্য। সেই পানি দিয়ে সে কুলাতে পারেনি দেখে 2 লিটারের বোতল নিয়ে বসে রয়েছে এখন। নোরা তো রীতিমতো একটু আগে পপকর্নের প্যাকেট এনে বসে বসে খাচ্ছে আর গল্প শুনছে। তার কাছে মোটেই এগুলো বিস্ময়কর মনে হচ্ছে না। হবে নাই বা কেন? সে তো আর রোজাকে বেশি দিন দেখেনি, শুধুমাত্র কদিন রোজার কঠিন ব্যক্তিত্ব, রাগী চেহারা দেখেছে। এজন্য এসব গল্প তার কাছে তেমন অদ্ভুত ঠেকছে না। সে মনের সুখেতে পপকর্ন চিবোতে চিবোতে রাজিয়া রহমানের মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। রিয়াদ তখন থেকেই তবদা খেয়ে বসে আছে। এগুলো কি শুনল সে? যেন তাকেও কোনো রূপকথার গল্প শোনানো হচ্ছে। নোরা বাদে সবাই রাজিয়া রহমানের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন তাদেরকে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা বলা হয়েছে। তাদের সবাইকে এরকম বেগতিক অবস্থা দেখে রাজিয়া রহমান হেসে ফেললেন আর বললেন। অহনা চমকে উঠল আর দুদিকে মাথা নাড়িয়ে বলে উঠল। অসম্ভব, হতেই পারে না। এটা কিভাবে সম্ভব ভাই? নিজের মতো করে বিলাপ বকছে অহনা। রিয়াদ একটা শুকনো ঢোক গিলে বলে উঠল। আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা তো আপনার কাছে ম্যাম এবং স্যারের অতীতের গল্প শুনতে চেয়েছি। আপনি কাদের গল্প শোনাচ্ছেন আমাদেরকে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন। তিনি ভালোই টের পেলেন দুজন মানুষের এরকম ভিন্ন অচেনা অতীত তাদের সবাইকে চমকে দিচ্ছে। তিনি হেসে বললেন। নাহিদ তড়িৎ গতিতে মাথা দুদিকে নাড়িয়ে বলল। না 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 না, এটা হতে পারে না। আমাদের ম্যামের মনে তো ভালোবাসা দূরের কথা, সামান্য অনুভূতিটুকু নেই। অহনা এবার ক্লান্ত দৃষ্টিতে বলল। আমাদের ম্যাম তো পাথরের মতন শক্ত আন্টি। ম্যামের মতন রসকসহীন, আনরোম্যান্টিক, অনুভূতিহীন, এরকম কঠিন ব্যক্তির মেয়ে আমি আগে কখনোই দেখিনি। আর আপনি কি না এসব? ম্যাম এমন ছিল, এতটা আবেগী ছিল, এতটা সেন্সিটিভ ছিল, এতটা ভালোবাসা লোভী ছিল? এটাও সম্ভব? রাজিয়া রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বলে উঠলেন। নোরা বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল। আমি সহমত। এই বিষয়টা একটু বিশ্বাস করা যায়, কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি। ম্যাম কেন জানি স্যারের আশেপাশে বেশিক্ষণ থাকতে পারে না। বেশিক্ষণ থাকলে ম্যামের মাঝে মাঝে নার্ভাস হয়ে যায়, কথা গুলিয়ে ফেলে, তখন নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য এড়িয়ে যায়। সেই কঠিন ব্যক্তিত্বটা একটু হলেও নড়বড়ে হয়ে যায়। তখন কেন জানি মনে হয় ম্যাম শক্ত হয়ে থাকার অভিনয় করছে। রাজিয়া রহমান বললেন। সবাই 5 মিনিট নীরবতা পালন করলো, বোঝার চেষ্টা করলো, বিশ্বাস করার চেষ্টা করলো রোজা এবং আহমেদের সেই অতীতের খানিক অংশ। কিছুক্ষণ পার হলে অহনা বলে উঠল। আচ্ছা মানলাম, কষ্ট করে বিশ্বাসও করলাম আন্টি। তারপর কি হয়েছে বলুন? আমরা এখন ম্যাম আর স্যারের প্রেমের কাহিনী আর শুনবো না। এই কাহিনী কখনোই আমার পেটে হজম হবে না। ম্যামের এই ভিন্ন রূপ আমি কখনোই দেখিনি। হাতটা কাঁপছে আমার। আপনি অন্যদিকে চলুন আন্টি। এবার বলুন যে ফ্ল্যাটার কীভাবে ধরলো, কিভাবে স্যার এবং ম্যাম আলাদা হয়ে গেল, হয়েছিলটা কি? রাজিয়া রহমান এবার তার চোখ মুখ শক্ত করলেন আর অস্ফুট স্বরে বললেন। চমকে উঠল ঘরে থাকা সবাই। নোরা পপকর্ন খাওয়া থামিয়ে দিল। অহনা, রিয়াদ, নাহিদ 3জনই চোখ বড় করে তাকালো। রাজিয়া রহমানের দিকে তাকিয়ে অহনা বলে উঠল। সেই জাবেদ রায়হান খান যাকে ম্যাম 3 বছর ধরে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান উপর নিচ মাথায় নাড়লেন, এরপর তীক্ষ্ণ কণ্ঠে বললেন। বলেই আবারও ডুব দিলেন তিনি সেই অতীতে।
গভীর রাতের নিস্তব্ধতা ঘরের প্রতিটি কোণায় জমে আছে। মাঝখানে হুইল চেয়ারে বসা রমজান আলী, যার মুখে জীবন সংগ্রামের ক্লান্তি স্পষ্ট। একা নীরব এই বাড়িতে সে যেন এক নীরব যোদ্ধা, যার মনে এক অসম সাহস। চোখের কোণে বয়সের কালি জমে আছে, কিন্তু চোখের পাতা এক বিন্দুতে আটকে থাকে শঙ্কা আর অপেক্ষায়। রোজা চলে যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই রমজান আলী বাড়িতে জাভেদ রায়ান খান তার সাঙ্গপাঙ্গকে নিয়ে উপস্থিত হয়। জাভেদ রায়ান একজন জনপ্রিয় মাফিয়া। এমন কোনো অবৈধ কাজ নেই যেটা সে করেনি, কিন্তু ক্ষমতা থাকায় আইন ওকে থামাতে পারেনি। জাভেদ রায়ানের বাবা একজন এমপি ছিল, যে কারণে সে এখনো এরকম ক্ষমতা নিয়ে বসে রয়েছে। জাভেদ রায়ানের মুখে হালকা বিকৃত হাসি, চোখে দানবীয় নৃশংসতা। রমজান আলীর দিকে তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসে, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে রোজার বাবার বুক ধীরে ধীরে থরথরিয়ে কাঁপে। রমজান ইসলাম তবুও চোখ শক্ত করে তাকিয়ে থাকে সামনের মানুষটির দিকে। তার চোখ দিয়ে অজস্র ঘৃণা ঝরছে। একটু পর জাভেদ রায়ান খান রমজান আলীর কাছে এসে হাঁটু গেড়ে বসে। তার প্যারালাইজড পায়ের দিকে তাকিয়ে সে ব্যঙ্গ করে বলে, আহারে বেচারা রমজান, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলি না, তাতে এই ল্যাংড়া হয়ে পড়ে রয়েছিস রে। আহা, খুব কষ্ট হচ্ছে তোকে দেখলে। জাভেদের এমন কথা শুনে রমজানের চোখ দিয়ে আগুন ঝরতে থাকে। ঘৃণায় সে চোখ ঘুরিয়ে নেয়। জাভেদ সেটা পাত্তা দেয় না। সে মনের খুশিতে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, তোর মেয়ে কই? সোনামণিকে দেখতে পাচ্ছি না যে। রমজান আলী সাথে সাথে জাভেদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রমজানের এমন দৃষ্টি দেখে জাভেদ ব্যঙ্গ করে বলে উঠল, আরে ভাই, তুই তো দেখছি ভালোই রে, ল্যাংড়া হয়ে গেলি, এই বয়সেও তোর তেজ যায় না। রমজান আলী শক্ত কণ্ঠে বলে, তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই হবে না জাভেদ। আমি আর আমার একমাত্র মেয়েকে কখনোই তোর মতো একটা জানোয়ারের ছেলের হাতে তুলে দেব না। জাভেদ যেন খুব খুশি হলো। সে বলল, আরে কি বলছে সবাই, দেখো কি বলছে রমজান। আরে আমার ছেলে তোর মেয়েকে খুব ভালো রাখবে রে, খুব ভালোবাসে তোর মেয়েকে। রমজান ঘৃণায় মুখ ঘুরিয়ে নিলেন। যৌবনকাল থেকেই একটা লোককে রমজান সব থেকে বেশি ঘৃণা করে, কারণ রমজানের রঙিন জীবনটা তো সে কেড়ে নিয়েছে। তুই কখনই পাবি না, অন্তত আমি বেঁচে থাকতে তুই আমার মেয়েকে পাবি না। জাভেদ রমজানের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুই মরে গেলে তো পাবো। রমজান নির্ভয়ে তাকালো তার দিকে। জাভেদ আবারও হেসে বলল, এখনো সময় আছে রমজান, ভেবে দেখ, তোর মেয়েকে ভালোভাবে আবার ছেলের হাতে তুলে দে। সময় হয়েছে, নাইলে তোর স্ত্রীকে যেভাবে শেষ করেছি তেমনি তোর মেয়ে তোকেও মেরে ফেলবো। রমজানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে ভয়, কিন্তু সেই ভয়ের মাঝেও এক অদ্ভুত জেদ। সে কিছুক্ষণ থেমে জাভেদের চোখের দিকে সরাসরি তাকায়, গলার স্বর ধরে আসে, তবুও সোজাসুজি বলে, যা খুশি তাই কর, কিন্তু আমি আমার মেয়েকে তোর ছেলের মতো পশুর হাতে তুলে দেব না। মরার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। জাভেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন রমজানের সাহস তাকে অবাক করে দিয়েছে। তারপর তার কুৎসিত হাসি আরো চওড়া হয়। পিছনে দাঁড়ানো তার সঙ্গীরা ভয়ে গমগম করছে ঘরটাকে, কিন্তু রমজান তার দৃষ্টি অনড়, জীবনের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত। মেঘে ঢাকা আকাশ থেকে যেন ঝড় আসন্ন। জাভেদ খানিকক্ষণ হেসে বেরিয়ে যায় রমজানের ঘর থেকে। যাওয়ার সময় তর্জনী তুলে বলে যায়, আমি যে তোদের কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। দরকার পড়লে তোর মেয়েকে এতিম বানিয়ে ছাড়বো আমি। বলেই হনহন করে বেরিয়ে পড়ল জাভেদ রায়ান খান। জাভেদ রায়ানের প্রস্থানের পর রমজান আলী খুব ভেঙে পড়ে। এই একটাই তার দুর্বলতা, তার মেয়ে রোজা। আসলে রমজান আলীর স্ত্রী কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এই একটা সত্য সে রোজার কাছ থেকে লুকিয়ে গেছে। এইসব কোনো বিষয়ে রোজা এখনো পর্যন্ত জানে না। আসলে জাভেদ রায়ানের একজন ছেলে রয়েছে, সে রোজাকে খুব পছন্দ করে। এই কারণে জাভেদ রমজানের পেছনে লেগেছে।
প্রথমত, জাভেদের সাথে রমজানের ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে, যেটা আজ পর্যন্ত অনেকের অজানা। কিন্তু রোজার বয়স বাড়ার সাথে সাথে জাভেদের ছেলের নজর পড়ে রোজার ওপর। রমজান আলী একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে তার স্ত্রীকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারেনি। এই শয়তানের জন্য সে নিজেও প্যারালাইজড হয়ে গিয়েছে। এখন তার কিছু হলে তার মেয়েটাকে কে দেখবে? রোজার মনে আজ হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সে আজ নিজেকে সবচেয়ে সুখী মনে করছে। আজকের রাতটা তার জন্য শ্রেষ্ঠ রাত ছিল। সে কখনোই ভাবেনি যে আহমেদও তাকে এতটা ভালোবাসে। বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আহমেদ তার কপালে চুমু খেয়েছে ভাবতেই বারবার তার শরীর হিম হয়ে যাচ্ছে। আজ সে এজন্য পণ করেছে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। ঘণ্টাখানেক পর রোজা বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে অবাক হয়ে যায়। বাবা, তুমি এখনো ঘুমাওনি? রমজান আলীর হোশ ফেরে। সে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, না রে মা, তোকে ছাড়া ঘুম আসছিল না, এজন্য উঠে পড়েছি। রোজা যেন খুব বিরক্ত হলো। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোমাকে আমি বারবার বলেছি বাবা, বেশি রাত করে তোমার জেগে থাকা যাবে না। তোমার শরীরের জন্য এটা একদমই ভালো না। তোমাকে ঘুমাতে বলিনি আমি? কেন তুমি আমার কথা শোনো না বলো তো? বলতে বলতে রোজা নিজের হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলো। তারপর এসে তার বাবার পাশে বসলো। ঘুমিয়ে পড়ো বাবা, আমি আছি এখন। রমজান আলী যেন অন্য জগতে রয়েছে। সে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে রোজার দিকে। মেয়েটা তার চেয়ে অনেক সহজ সরল। তার অনুপস্থিতিতে মেয়েটা কি পারবে এই কঠিন পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে? বাবার এরকম দৃষ্টি থেকে রোজা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমাকে? রমজান আলী মেয়ের মাথায় হাত রেখে বললেন, মারে আমার, যদি কখনো কিছু হয়ে যায়, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো? রোজা আঁতকে উঠে বলল, এসব কি বলছো তুমি বাবা? কি হবে তোমার? রমজান আলী বলল, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে মা। রোজা খুব ভয় পায়। সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তার বাবাকে। এরকম বলো না, আমাকে এতিম করে দিয়ে যেও না প্লিজ। এমনিতেই কখনো মায়ের সঙ্গ পাইনি, এবার তোমাকে হারালে কি করব বলো? না, এরকম কথা মুখেও আনবে না। রমজানের আলী মেয়েকে বুক থেকে উঠিয়ে তার মাথায় হাত রেখে বললেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে মা। সবকিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা মেনে নিতে শিখতে হয়। শোন, তোকে কিছু কথা বলি। রমজান মেয়েকে পাশে বসিয়ে শক্ত স্বরে বললেন, শোন মা, পৃথিবীটা মায়া দেখাই, কিন্তু এর ভেতর বিষ। তোকে জানতে হবে, এখানে কেউ তোর জন্য অপেক্ষা করবে না। যদি তুই নিজের জায়গা না করে নিতে পারিস, তবে তোকে পদদলিত করবে। পৃথিবী কেউ কাউকে কিছু দেয় না, সব ছিনিয়ে নিতে হয়। রমজানের চোখের দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। মানুষকে বিশ্বাস করার দরকার নেই মা। সবাই তোর সহজ সরলতাকে সুযোগ হিসেবে নেবে। মনে রাখবি, দুর্বলদের বাঁচার কোনো অধিকার নেই। যে শক্তিশালী সেই টিকে থাকবে। কারো প্রতি প্রয়োজনের বেশি দয়া দেখাতে যাস না। তুই যদি দয়া করিস, তোর বিনাশ নিশ্চিত। রোজা মনোযোগ দিয়ে শুনছে তার বাবার কথা। সে বেশ ভালো করে বুঝতে পারছে যে তার বাবা তার ভবিষ্যৎ জীবনের জন্য তাকে তৈরি করার চেষ্টা করছে। রমজানের কণ্ঠ এবার আরো গাঢ় হলো, যেন তিনি মাটির গভীর থেকে কথা বলছেন। তোর হৃদয় নরম হলে তুই টিকে থাকতে পারবি না। কঠিন হতে হবে। শত্রুদের কোনো সুযোগ দিতে নেই। কেউ তোর ক্ষতি করতে আসলে প্রথমে আঘাত করবি। প্রতিশোধ পরায়ণ হতে হবে তোকে। প্রতিটি পদক্ষেপ সাহসী হবি। তোর রাগকে শক্তি হিসেবে ব্যবহার করবি। তিনি হাতটা মেয়ের কাঁধে রেখে বললেন, আরেকটা কথা মা, কখনো তোর মনের দুর্বলতা যে কাউকে দেখাবি না। সবাই তোর মনের গভীরতা বোঝার চেষ্টা করবে। হাতে গোনা কয়েকজন করবে। যারা করবে তারা তো সবচেয়ে আপন মানুষ। তাই শক্ত হতে শেখ। কথা বলতে হবে দৃঢ়ভাবে, এমনভাবে যেন কেউ তোর সরলতাকে দুর্বলতা ভেবে সুযোগ নিতে না পারে। পৃথিবীটা সহজ নয়, কিন্তু তুই যদি শক্ত হোস, তাহলে সব কিছু সামলাতে পারবি।
বাবা এক গভীর শ্বাস ফেলে শেষ কথা বললেন, জীবনটা কখনো কখনো কঠিন হবে, তবু মনে রাখিস তুই পারবি। সব কিছুর পরেও তুই নিজের পথ খুঁজে নিবি, শুধু ধৈর্য হারাবি না। রোজা মুগ্ধ হয়ে তার বাবার কথাগুলো শুনল। রমজান বললেন, মনে থাকবে তো মা? রোজা মাথা নাড়ালো, শক্ত কণ্ঠে বলল। হ্যাঁ বাবা, মনে থাকবে। রোজা এবার বিছানা থেকে উঠে পড়ল। দরজার কাছে যেতেই পেছন থেকে আবারও রমজান আলী ডেকে উঠল। রোজা পিছনে ঘুরতেই তিনি একটু নরম সুরে বললেন, শোন মা, ভালোবাসা সহজ কিছু নয়। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে, তাকে শক্তি দিতে পারে। তবে মনে রাখবি, ভালোবাসতে হবে খুব বুঝে শুনে। সবাই ভালোবাসার যোগ্য নয়। রোজা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। তাহলে কি তারা বাবা বুঝে ফেললো যে সে আহমেদকে ভালোবাসে? হঠাৎ এসব কথা বলছে কেন? তুই যাকে ভালোবাসবি তার মধ্যে সত্যিকারের ভালোত্ব দেখতে শিখবি। ভালোবাসা অন্ধভাবে করবি না, বরং মন দিয়ে বোঝার চেষ্টা করবি। তুই যার উপর বিশ্বাস রাখবি সে কি তোর সঙ্গে সৎ? ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। বাবার চোখে যেন কিছুটা নরম অভিজ্ঞতার ছাপ দেখা গেল। রোজার এমন বিস্ময় দৃষ্টি রেখে রমজান ইসলাম মুচকি হাসলেন। তার মেয়ে আসলেই অনেক সহজ সরল। তোকে আমি ছোট থেকে বড় করেছি মা, তোর চোখ আমি বুঝবো না। আহমেদ ছেলেটা অনেক ভালো। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের চোখ ঠিকই বুঝবো। আমি তার চোখে তোর জন্য অগাধ ভালোবাসা দেখেছি, একদম খাদহীন নিখুঁত ভালোবাসা দেখেছি আমি। রোজা এবার আর এক দফা অবাক হয়ে গেল। সে বোঝার আগেই তার বাবা বুঝে গেল যে আহমেদ তাকে ভালোবাসে। কি অদ্ভুত ব্যাপার। রমজান আলী বলল, আমি তোকে ভালোবাসতে নিষেধ করিনি মা। একজন সঠিক মানুষ তোকে ভালোবেসেছে, তুই কেন সেটা ফিরিয়ে দিবি বল? এই ভালোবাসা থেকে কখনোই সরে আসিস না। হয়তোবা আমার অনুপস্থিতিতে এই মানুষটাই তোর সব থেকে আপন। তিনি আরো বললেন, সঠিক মানুষের ভালোবাসা তোকে শক্তি দেবে, মনে রাখবি। ভালোবাসা মানে নিজের ব্যক্তিত্বের আত্মসমর্পণ নয়, মনের আত্মসমর্পণ। তুই যত ভালোবাসবি তত নিজেকে আরো শক্তিশালী করে তুলবি। ভালোবাসা তোর দুর্বলতা নয়, বরং তোর শক্তি হবে। তিনি গভীর শ্বাস নিলেন, যেন অতীতের কিছু স্মৃতি তাকে ছুঁয়ে গেল। মনে রাখবি মা, সঠিক ভালোবাসা তোকে সুরক্ষা দেবে, তোর জীবনে পূর্ণতা দেবে, কিন্তু ভুল ভালোবাসা তোকে ভেঙে দেবে। মেয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রমজান আলী তার শেষ কথাটা বললেন, যে তোকে সত্যিকারের ভালোবাসবে তার হৃদয়কে কোনোদিন আঘাত করবি না মা। এমন মানুষকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া, এটা পাপ। তার প্রতি সবসময় নরম থাকবি। এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি। এই একটা মানুষের সামনে শুধু তুই সহজ সরল থাকবি, আত্মসমর্পণ করে দিবি নিজেকে তার কাছে। কারণ এমন ভালোবাসা জীবনে বারবার আসে না। অসম্ভব ড্যাড, আমি কোনোভাবেই এটা করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব হবে না। জীবনে এই প্রথমবারের মতো নিজের ভালোবাসার বাবার উপর গর্জে উঠল আহমেদ। আনিসুর রহমান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তার একমাত্র ছেলের দিকে। আনিসুর রহমান অনেক বড় মাপের জনপ্রিয় এক মুখ, এমনকি একই সাথে তিনি ডিরেক্টর এবং প্রডিউসার। মিডিয়া জগতে তার অনেক খ্যাতি, কিন্তু এখন সবই অতীত। তিনি কাজ থেকে অবসর নিয়েছেন প্রায় 2 বছর হলো। 4 বছর আগে আহমেদের মা মারা যায়। আহমেদ ভার্সিটিতে ওঠার সাথে সাথেই আনিসুর রহমান তাকে মিডিয়া জগতে যেতে বলে। তার বাবা চেয়েছিলেন সে অভিনেতা হবে, কিন্তু আহমেদের গানের গলা ছিল অসাধারণ। গানের প্রতি তার প্রবল আগ্রহ দেখে তার বাবা তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তার প্রথম গান একদম মুখ থুবড়ে পড়ে। এই কারণে তার বাবা ভীষণ ক্ষেপে আছে আহমেদের উপর। তবে তিনি সর্বাত্মক চেষ্টায় আছেন নিজের ছেলেকে মিডিয়া জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দিতে। আহমেদ আবারও বলে উঠল, ড্যাড, তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আনিসুর রহমান তার চশমাটা খুলে হাতে নিয়ে বললেন, আহমেদ, বোঝার চেষ্টা করো।
তুমি এই দেশে থেকে কিছুই করতে পারবে না এখন। অন্তত 1 বছরের জন্য হলেও তোমার বিদেশে থেকে ট্রেনিং নেওয়া প্রয়োজন। তোমাকে আমার থেকে বেশি বিখ্যাত হতে হবে। তুমি খুব ভালো করেই জানো আমাদের পূর্বপুরুষরা মিডিয়া জগতে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমিও চাই যে আমার বংশে তোমাকে আমার পথ ধরে চলো। মিডিয়া জগতে জায়গা করে নিতে হবে তোমাকে। আহমেদ ঠান্ডা কণ্ঠে বলল, তুমিও বোঝার চেষ্টা করো ড্যাড। আমি তো বলেছি যে আমি মিডিয়ার জগতে জায়গা করে নেব। আমি যথাসম্ভব চেষ্টা করছি। আর তুমি খুব ভালো করেই জানো গানের প্রতি আমার নিজেরও কতটা প্রবল আগ্রহ। আমার বিশ্বাস দেশে থেকেই আমি পারবো। আনিসুর রহমান হেসে ফেললেন। তিনি বললেন, বাবা, মিডিয়া জগৎটা এত সহজ নয়। কেউ শুধু তার গুণ দিয়েই, তার প্রতিভা দিয়েই মিডিয়া জগতে জায়গা করে নিতে পারে না। তার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, পরিশ্রম করার প্রয়োজন হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। আহমেদ আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আমি কোথাও যেতে পারবো না। এই দেশ ছেড়ে আমি 1 বছর কেন 1 মাসের জন্যও যেতে পারবো না ড্যাড। আনিসুর রহমান এবার ক্ষেপে উঠলেন। কি আছে তোমার এই দেশে? তোমার তো গ্র্যাজুয়েশন শেষ, আর তুমি তো সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছ না। তোমাকে তো আমি সারা জীবনের জন্য কানাডাতে যেতে বলছি না। শুধুমাত্র 1 বছরে তোমার গানের জন্য ওখানে ট্রেনিং নিলেই তুমি যোগ্য হয়ে ফিরে আসতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আহমেদ বলল। ড্যাড প্লিজ। এবার আনিসুর রহমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যদি আমার কথা না রাখো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আহমেদ। আর এক মুহূর্ত না থেকে আনিসুর রহমান হন হন করে তার ঘরে চলে গেলেন। আহমেদ খুবই চিন্তায় পড়ে গেল। কি করবে কিছু বুঝতে পারছে না। এই সময় বিদেশে যেতে তার একদমই মন টানছে না। এদিকে রোজা আছে, সে রোজাকে রেখে কিভাবে 1 বছর থাকবে বিদেশে গিয়ে। আহমেদ চিন্তা ভাবনা করতে থাকলো। কিছুক্ষণ পর সে তার ফোনটা বের করে রোজাকে কল করলো। রোজা পড়তে বসেছিল সেই সময়। আহমেদের ফোন করার সাথে সাথে সে কলটা ধরলো। আহমেদ তাকে কিছু বলতে না দিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, রোজা বিকেলবেলা একটু আমার সাথে দেখা করতে পারবে? রোজা আগে হলে বলতো যে কেন, কি হয়েছে? কিন্তু আজকে সেটা বলল না। আজ সরাসরি বলল, পারবো। কোথায় দেখা করবেন বলুন? এত চিন্তার মাঝেও রোজার এই কথাটি শুনে আহমেদের বুক প্রশান্তিতে ভরে গেল। একটু হেসে আহমেদ বলল, তোমাকে বেশি দূর আসতে হবে না রোজা। তোমার বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে এসো, আমি ওখানেই যাব। বিকালবেলা সূর্য পশ্চিম দিগন্তে দোল খাচ্ছে, যেন একটা লাল কাপড়ে সেজেছে। হালকা বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে, যেন প্রকৃতি তাদের অন্তরে লুকানো আবেগের গল্প বলে। পার্কের মাঝে পেছন দিকে একত্রিত হওয়া গাছগুলির ছায়া পড়েছে, তৈরি করেছে এক নিঃশব্দ গোপনীয়তা। চারিদিকে পাখিরা কিচিরমিচির করে সুরেলা গান ধরেছে, কিন্তু সেই গান আহমেদের কানে যাচ্ছে না, কারণ তার কানে তো এখন প্রখর এক গানের সুর বাজছে রোজার। সে জানে কানাডায় গিয়ে গানের অভিজ্ঞতা অর্জন করা, শেখা তার বাবার অনেক দিনের ইচ্ছে। কিন্তু বাবার এই প্রত্যাশার চাপ তাকে আরো একবার ভাবতে বাধ্য করে, কারণ তার হৃদয় তো অন্য পথে পা বাড়িয়েছে। তার পা থমকে যায়, ভাবনার জালে আটকে যায় ওই এক রমণীর কাছে। এখন আহমেদ পার্কের নিস্তব্ধ এক কোণে বসে আছে। মনে মনে রোজাকে দেখার অপেক্ষা করার আর তর সইছে না। রোজাকে কিভাবে কথাটা বলবে সেটা ভেবেই তার বুক ধুকপুক ধুকপুক করছে। মেয়েটা যদি তাকে ভুল বোঝে, না, রোজা যদি একবারও এটার জন্যে মন খারাপ করে তাহলে সে যাবে না, কোনোভাবেই যাবে না। কিছুক্ষণের মধ্যে পার্কের সেই নির্জন কোণে আগমন ঘটে রোজার। রোজার আগমনের দিকে তাকিয়ে আহমেদ ভীষণ চমৎকৃত হয়। সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। সাদা শাড়ির মধ্যে সে যেন এক প্রজাপতির মতো ফুলের মাঝে বসে আছে।
তার কৌতূহলের চোখে সজীবতা স্পষ্ট। আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে। সে কি করে এই স্নিগ্ধ ফুলটাকে রেখে অত দূরে যাবে? রোজা আহমেদের কাছে এসেই হাসি মুখে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আরে বাহ, আপনিও সাদা শার্ট পরেছেন, আমিও সাদা শাড়ি পরেছি। দেখেছেন আমাদের কত মিল। আমার কেন জানি আজ মনে হচ্ছিল যে আপনি সাদা রঙের কিছু একটা পরে আসতে পারেন। এই জন্য আমিও সাদা রঙে এই শাড়িটা পরে আসলাম। ভালো লাগছে আমাকে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল। খুব সুন্দর লাগছে। রোজা এবং আহমেদ একসাথে বেঞ্চে বসলো। রোজা এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে এভাবে কেন ডাকলেন? কিছু হয়েছে? আসলে আহমেদের গলা রুক্ষ হয়ে আসছে। একটা বড় শ্বাস নিয়ে আহমেদ সমস্ত ঘটনা খুলে বলল রোজাকে। পুরো সময়টা সে রোজার দিকে না তাকিয়ে বলল। সবকিছু বলার পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। রোজার দিকে তাকানোর আর সাহস নেই তার। সবকিছু শোনার পর কিছুক্ষণ রোজা চুপ থাকলো। এরপর ধীরে ধীরে আহমেদের কাছে এসে বসে তার চোখের দিকে তাকায়। আপনি কি সত্যিই যেতে চান? রোজা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করে। আমি জানি না। আহমেদের কণ্ঠস্বর কম্পিত হয়ে আসে। আমি এখন কোনোভাবেই দেশ ছেড়ে যেতে চাচ্ছি না রোজা। মূলত তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু ড্যাডের আশা, আমার স্বপ্ন। ড্যাড আমাকে ইতোমধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। রোজা তার আলতো হাতে আহমেদের হাতটি স্পর্শ করে। গায়ক হওয়া তো আপনার স্বপ্ন। এই স্বপ্ন তো পূরণ করতে হবে। আপনি চাইলে সবকিছু সম্ভব। যদি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অত দূরে যেতে হয়, তাহলে আপনি অবশ্যই যাবেন। আহমেদ অবাক হয়ে তাকালো রোজার দিকে। রোজার হাত দুটো ধরে বলল, তুমি আমাকে ভুল বুঝছো না তো? রোজা যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আমি ভুল বুঝবো কেন? আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না? এটা সত্যি যে অত দূরে গেলে মন খারাপ হবে, কিন্তু আপনি তো ফিরে আসবেন। রোজা হাসি মুখে বলল। আহমেদ বুঝতে পারল যে মেয়েটা আসলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেনি। এবার সে চোখ সরু করে বলল, রোজা, আমি কিন্তু 1 বছরের জন্য যাব। সাথে সাথে রোজার মুখ কালো হয়ে গেল। ধক করে উঠল তার বুকটা। রোজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, 1 বছর? এতদিন থাকবেন ওখানে? আহমেদ মাথা নাড়ালো। এবার রোজার মন খারাপ হতে শুরু করলো। অন্যমনস্ক হয়ে গেল সে। সে তো ভেবেছিল কয়েকদিনের জন্যে হয়তোবা। পার্কের বাতাসে এক ঝাঁক ফুলের গন্ধ ভাসছে। সেই মুহূর্তে দুই হৃদয়, দুই স্বপ্নের এক সুরে বাঁধা পড়ে। রোজা একদম চুপ হয়ে গেছে। রোজার এই নীরবতা দেখে আহমেদ যা বোঝার বুঝে গেল। আহমেদ তৎক্ষণাৎ বলে উঠল, না রোজা, আমি যাব না। রোজা তড়িঘড়ি করে বলে উঠল, না না না, আপনি এটা কি বলছেন? আপনার বাবার স্বপ্ন এটা। আপনি আমার জন্য কেন আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আর তাছাড়া গায়ক হওয়া এটা তো আপনারও স্বপ্ন। আমিও তো চাই আপনি অনেক বড় গায়ক হন, পুরো দেশ আপনাকে চিনুক। আপনি যাবেন, আপনি অবশ্যই যাবেন। আহমেদ কাতর চোখে তাকালো রোজার দিকে। সে জানে রোজা মন থেকে এটা বলছে না। আহমেদ তার একটু কাছে আসলো, ধীর কণ্ঠে বলে উঠল। রোজা। রোজা যেন প্রস্তুত ছিল। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলে উঠল, আরে আপনি অবশ্যই যাবেন। কি শুরু করেছেন আপনি বলুন তো? আমি কি ছোট বাচ্চা নাকি? হতে পারে আমি একটু বোকা, তাই বলে আপনি আমাকে অবুঝ মনে করছেন? এত আবেগ দেখাতে লাগবে না। আবেগ দিয়ে কি কাজ জীবনে? রোজার এত কঠিন কথা শুনেও আহমেদের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। কারণ সে রোজার চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে। রোজার চোখ ইতিমধ্যেই পানিতে টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অশ্রুকণা। হঠাৎ করেই রোজা বলে উঠল, ওখানে গিয়ে আপনি কি আমাকে ভুলে যাবেন? রোজার গলা শোনায় মৃদু কান্নার ছাপ। রোজার এমন কান্না জড়ানো কথাটা শুনে আহমেদের বুকটা ধক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে সে। তারপর ধীরে ধীরে রোজার চোখের দিকে তাকিয়ে বলে, ভুলে যাব? নিজেকে ভুলে যাওয়া যায়? নিজের সত্তাকে ভুলে যাওয়া যায় রোজা?
নিজের হৃদয়কে ভুলে যাওয়া যায়? তুমি জানো কানাডার ঠান্ডা হাওয়ায় যদি কখনো আমার দম বন্ধ হতে থাকে, তোমার কথা মনে পড়লে আমি বাঁচতে পারবো। এই দূরত্ব আমাদের ভালোবাসাকে ভাঙতে পারবে না রোজা। তোমার জন্য আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন থাকবে ঠিক যেমন এখন আছে। হয়তো আমি পাশে থাকতে পারবো না, কিন্তু প্রতিটা রাতে তোমার নাম নিয়ে ঘুমাবো, প্রতিটা সকালে তোমার কথা ভেবে জেগে উঠবো। তোমার স্মৃতি ছাড়া আমি এক মুহূর্তও কাটাতে পারবো না রোজা। তার কণ্ঠের গভীর আবেগ, চোখের মায়া রোজার ভেতরকার যন্ত্রণাকে আরো প্রবল করে তোলে। রোজার বুকের ভিতর অনুভূতির জোয়ার বইছে। সে কোনোভাবেই আহমেদকে আটকে রাখবে না। অন্তত তার জন্যে আহমেদ দেশে পড়ে থাকুক, সেটা সে চায় না। সে নিজেও চায় আহমেদ অনেক বড় কিছু করুক। হঠাৎ করেই সে উঠে এসে আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছাড়তে চায় না আর কখনো। তার হাত আহমেদের শরীরে মিশে যেতে চায়, সব শূন্যতাকে পূর্ণ করতে। আহমেদ বুঝতে পারে রোজা তার চোখের পানি লুকাতেই তাকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে তার হাত রেখে দেয় রোজার মাথায়। গভীর ভালোবাসায় সে তার কপালে নরম চুমু খায়, যেন সমস্ত দুঃখ মুছে ফেলতে চায়। তারপর তার ঘাড়ের দিকে মুখ নামিয়ে আরেকটি চুমু খায়, যেন প্রতিটি অনুভূতি, প্রতিটি আশ্বাস তার মধ্যে ঢেলে দিতে চায়। রোজার দেহের প্রতিটি বাঁক আহমেদের শক্ত বাহুর মাঝে আবদ্ধ হয়ে পড়ে। রোজা হঠাৎ করেই আহমেদকে ছেড়ে দিয়ে আহমেদের চোখের দিকে তাকায়, কিন্তু তার দুই হাত এখনো আহমেদের ঘাড়ে রয়েছে। রোজা অভিমানী স্বরে বলে, শুনেছি কানাডাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আপনি আবার ওখানে গিয়ে ওই সব সুন্দর সুন্দর মেয়েগুলোকে পছন্দ করে বিয়ে করে ফেলবেন না তো? পরে দেখা গেল আপনি মেম সাহেবকে বিয়ে করে দেশে ফিরে এসেছেন। আহমেদের খুব হাসি পেল রোজার এই কথাটা শুনে। মেয়েটা এত বোকা কেন? কী সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছে। আহমেদ দুষ্টু হেসে বলল, তোমার থেকেও সুন্দরী মেয়ে আছে রোজা? রোজা শক্ত কণ্ঠে বলল, শুধু আছে নাকি অনেকগুলো আছে? আমি কি সুন্দর নাকি? অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে ওখানে। আমি একদম নিশ্চিত আপনার ওদেরকে দেখলেই পছন্দ হবে। আহমেদ গভীরভাবে তাকিয়ে থাকে রোজার চোখে, যেন তার আত্মা অবধি দেখতে পাচ্ছে। ধীরে ধীরে বলে, হয়তো পৃথিবীতে অনেক মেয়ে আছে, অনেক সুন্দর মেয়ে, কিন্তু তাদের মাঝে এমন কেউ নেই যে আমার মন ছুঁয়ে যেতে পারে যেমনটা তুমি পারো। সুন্দর মুখ অনেক পাবো, কিন্তু এমন একটা হৃদয় পাবো না যেখানে আমার হৃদয় তোমার মতোই মিশে যেতে পারে। তোমার থেকে দূরে গিয়ে আমি হয়তো অনেক কিছু দেখবো, কিন্তু হৃদয়ের এই শূন্যতা শুধু তুমি পূরণ করতে পারো, আর কেউই পারবে না। কথাগুলো রোজার হৃদয়ে গভীর ছাপ ফেলে। আহমেদের প্রতিটি শব্দ তার ভালোবাসার গভীরতা আর আবেশের এক নিঃশব্দ প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাদের চোখের মিলনে এক নতুন আশা জেগে ওঠে। পার্কের চারিপাশে পাখিরা গান গাইছে, যেন তারা সেই প্রেমের সুরে একত্রিত। আহমেদ এবং রোজা দুজনেই জানে তাদের হৃদয়ের কথাগুলি সত্যিকার অর্থে আবেগের পরিচয়, প্রেমের গভীরতা ও জীবনের চ্যালেঞ্জ। আহমেদ জানে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই সিদ্ধান্তের আগে আজকের এই মুহূর্তটা তাকে জীবনের মূল্যবান পাঠ শেখায়, প্রেমের এবং সাহসের। বিকেলের সূর্য দিগন্তে নিমজ্জিত হতে শুরু করে, আর পার্কের পরিবেশে গোধূলির আবহে ভরে যায়। আহমেদ এবং রোজা যখন একে অপরের চোখের দিকে তাকায়, মনে হয় সময় থমকে গেছে। হৃদয়ের গহীনে এক বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আহমেদ হঠাৎ ধীরে ধীরে তার পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে। রোজা ভ্রুকুচকে তাকিয়ে রইল তার দিকে। এই বক্সে আবার কি রয়েছে? আহমেদের হাত কাঁপছে, কিন্তু দৃঢ়তার সাথে সে বাক্সটি খুলে ফেলে। এক দৃষ্টিনন্দন আংটি, যা সূর্যের আলোতে যেন উজ্জ্বল হয়ে উঠছে, তার মধ্যে শোভা পাচ্ছে। রোজা অবাক চোখে তাকালো আহমেদের দিকে। এটা তোমার জন্য। আহমেদ বলল, তার গলা গভীর আবেগে কাঁপছে। রোজার টলমল চোখের থেকে তাকিয়ে সে আবারও বলল, যখন আমি থাকবো না, তুমি এটাকে স্মৃতি হিসেবে ধারণ করবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোজা, যখন আমি ফিরে আসব তোমাকে বিয়ে করব, আর এখন থেকে তুমি আমার বাগদত্তা। মানে তোমাকে আগে থেকেই রেজিস্ট্রি করে রেখে গেলাম, তাই এখন থেকে তুমি আমার অর্ধেক বউ।
রোজার চোখে অশ্রু ঝরে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না তার মনের ভিতর একসাথে খুশি এবং উদ্বেগের ঢেউ বয়ে যাচ্ছে। রোজা গলা কাঁপিয়ে বলে উঠল, কিন্তু আপনি তো চলে যাচ্ছেন, এখন কি এই আংটি আমাদের প্রতিশ্রুতি রোজা। আহমেদ রোজার তার হাতটি তুলে ধরে। আংটিটি তার আঙ্গুলে পরানোর জন্য প্রস্তুত। রোজার বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে আহমেদ নেশালো কণ্ঠে বলল, এটি শুধু একটি আংটি নয় রোজা, এটি আমাদের ভালোবাসার চিহ্ন। আমি তোমার থেকে অনেক দূরে থাকবো, কিন্তু আমার হৃদয়ে সব সময় তোমার কাছে থাকবে। তুমি সেটা আমাকে কখনো ভুলে যেতে না পারো। আচ্ছা, তুমি যেন আমাকে কখনো ভুলে যেতে না পারো, এই জন্যই আংটিটা তোমাকে দিয়ে গেলাম। এই আংটিটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি কারো স্ত্রী। আহমেদ রোজার আঙ্গুলে আংটিটি পরিয়ে দিতেই রোজার হৃদয় মৃদু ঝাঁকুনি খায়। যেন এক নতুন সুরের জন্ম হলো তাদের মাঝে, যেখানে প্রেমের প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ে। আমি অপেক্ষা করব। রোজা বলল, তার মুখে এক উজ্জ্বল হাসি। আপনি ফিরে আসবেন এবং আমরা আমাদের নতুন জীবন শুরু করব। পার্কের বাতাসে সেই মুহূর্তের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, আর চারপাশের প্রকৃতি যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে যায়। দুটি হৃদয় দুই স্বপ্নের সাথে আবদ্ধ, এখন অমলিন এক স্মৃতির রেশ নিয়ে এক নতুন পথে এগোচ্ছে। পার্কে কাটানো সেই আবেগপূর্ণ মুহূর্তের পরে আহমেদ বাড়ির পথে পা বাড়ায়। তার মনে ভিড় করছে অসংখ্য ভাবনা, বুকের ভিতর জমে থাকা ভালোবাসার প্রতিশ্রুতির ভার। আজকের দিনটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাড়ির দরজায় পা রাখতেই আহমেদ গম্ভীর হয়ে যায়। আহমেদ সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে একটি শর্ত দেবে। এটা ছাড়া তার আর কোনো উপায় নেই, না হলে সে কোনোভাবে নিশ্চিন্তে দেশ থেকে যেতে পারবে না। আহমেদের বাবার জন্যে তার সফলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার হৃদয়ের কথা শুনতেও প্রস্তুত থাকতে হবে। ড্যাড। আহমেদ ডেকে নিজের কণ্ঠস্বরকে দৃঢ় করে। আনিসুর রহমান সোফায় বসে পেপার পড়ছিলেন। আহমেদকে দেখে তিনি এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে পেপারের চোখ রেখেই বললেন, কি বলবে বলো। আহমেদ শক্ত কণ্ঠে বলে, আমি কানাডাতে যেতে রাজি। আনিসুর রহমান উৎফুল্লে তাকালেন নিজের ছেলের দিকে। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে আহমেদকে জড়িয়ে ধরলেন। আই অ্যাম প্রাউড অফ ইউ বাবা। আমি জানতাম তুমি আমার ছেলে হয়ে কখনোই আমার কথা অমান্য করবে না। তুমি অবশ্যই আমার সম্মান বাঁচাবে। আহমেদ বলে উঠল, আমার কথা এখনো শেষ হয়নি ড্যাড, আমি তোমাকে আরেকটা কথাও বলে দিতে চাই। আনিসুর রহমান সেদিকে নজর দেয় না। শোনো, তুমি জানো আমি চাই তুমি দেশের জন্য কিছু ভালো করতে। বিদেশে যাওয়ার বিষয়টি ঠিক আছে, তবে আহমেদ কথা কেড়ে নেয়। দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, আগে আমার কথা শোনো ড্যাড, আমি কানাডায় যাব, তুমি যা করতে বলবে তাই করব, যদি তুমি রোজাকে তোমার বৌমা হিসেবে মেনে নাও। আনিসুর রহমান ভ্রু কুঁচকে তার ছেলের দিকে তাকায়। আহমেদ তার বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কানাডা থেকে ফিরে এসে আমি রোজাকে বিয়ে করব। এসব কি বলছো তুমি আহমেদ? ওই মেয়েটা আবার কে? পরিচয় কি তার? বিরক্তিকর কণ্ঠে বলে উঠলেন আনিসুর রহমান। আহমেদ কোনো রকম ভনিতা ছাড়াই রোজার সম্পর্কে সমস্ত কিছু বলে দিল আনিসুর রহমানকে। সবকিছু শুনে আনিসুর রহমান হতাশ হয়ে পড়লেন। তিনি হতাশ কণ্ঠে বললেন, ওই আহমেদ, এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা একজন নামকরা ডিরেক্টর এবং প্রফেসর। আমার ছেলে হয়ে তোর বিয়ে হওয়া উচিত কোন নায়িকার সাথে, অথবা মিডিয়া জগতের কোনো উঁচু লেভেলের মেয়ের সাথে। আর তুই কি না একটা মধ্যবিত্ত ফ্যামিলির মা মরা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস, যার বাবা আবার প্যারালাইজড। আহমেদ মনে মনে ক্ষেপে উঠল, তবুও ঠান্ডা কণ্ঠে বলল, ড্যাড, রোজাকে নিয়ে এবং রোজার ফ্যামিলিকে নিয়ে কোনো বাজে কথা বলো না প্লিজ। তোমাকে আমি আর একটা কথা ভালো করে বলে দিই, রোজাকে আমি ভালোবাসি। আমি রোজার স্টেটাস দেখে ওকে ভালোবাসিনি, ওর টাকা আছে কিনা সেটা দেখেও আমি ওকে ভালোবাসিনি। ও মধ্যবিত্ত ফ্যামিলির হোক আর উচ্চবিত্ত ফ্যামিলির হোক, আই ডোন্ট কেয়ার। তুমি আরও শুনে রাখো ড্যাড, ও শুধুমাত্র মা মরা গরিব মেয়ে না,
ও এতটাই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে যে নিজের টাকায় নিজের বাবাকে চালায়, নিজের বাবার সংসার চালায়। ও এমন একটা মেয়ে যে টাকার অভাবে সুসাইড পর্যন্ত করতে গিয়েছিল। আনিসুর রহমান অবাক হয়ে শুনছে তার ছেলের কথা। তার ছেলেকে মাথা খারাপ হয়ে গেছে। আহমেদ কোনো ভনিতা ছাড়া আবারও বলল, আমি এরকম মেয়েকেই ভালোবেসেছি ড্যাড, আর আমি তাকেই বিয়ে করব। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কি দেখে আমি ভালোবেসেছি, তাহলে আমি দুঃখিত, এর উত্তর আমার কাছে নেই। তবে বাহ্যিকভাবে আমি ওর সরলতার প্রেমে পড়েছি, আমি ওর হৃদয়ের প্রেমে পড়েছি, আমি ওর পবিত্র মনের প্রেমে পড়েছি। ব্যাস, একজন ছেলে হয়ে আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আনিসুর রহমান 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে বললেন, দেখ বাবা, মাথা ঠান্ডা কর। মেয়েটা মনে হচ্ছে ভালো করেই তোর মাথাটা খেয়েছে। তোকে আমি বলি, এরকম গরিব ঘরের মেয়েরা ইচ্ছে করে বড়লোক ছেলেদেরকে ফাঁসায়, তারপর টাকা পয়সা নিয়ে ভেগে যায়। আহমেদের চোয়াল শক্ত হয়ে আসে। আজ পর্যন্ত সে কোনো দিনও রোজাকে দামি কিছু গিফট করতে পারেনি। তার কারণ দামি কিছু দিতে গেলেই রোজা সবসময় রিজেক্ট করেছে। শুধুমাত্র আজকেই সে আংটিটা দিয়েছে, হয়তোবা ভালোবাসার চিহ্ন হিসেবে দিয়েছে দেখেই রোজা সেটা নিয়েছে। আর সেই মেয়েটাকে তার বাবা টাকা লোভী মনে করছে। আনিসুর রহমান আবারও বলে, আমি শিওর মেয়েটা তোর সাথে চিটিং করছে। তোর টাকার লোভে মেয়েটা তোর সাথে ভালোবাসা নাটক করছে। আহমেদ বাঁকা হাসলো। ঠিক বলেছো ড্যাড, তুমি একদম ঠিক বলেছো। ও অনেক লোভী, অনেক বেশি লোভীও, কিন্তু টাকা লোভী নয়। সে আমাকে পাওয়ার জন্য লোভী, সে ভালোবাসা লোভী। আনিসুর রহমান কিছুক্ষণ নীরব থেকে গভীর চিন্তা করে। আহমেদ আবারও বলে, ড্যাড, আমার জীবনের এই মুহূর্তটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি রোজাকে সত্যি অনেক ভালোবাসি। যদি তুমি তাকে মেনে না নাও, তবে আমি দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না। এই সিদ্ধান্তে আমি স্থির। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ভালোবাসাকে সম্মান করবে। আনিসুর রহমান বেশ কিছুক্ষণ নীরব থাকেন, মনে মনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কিন্তু সময় কাটতে থাকে। তার ছেলের একাগ্রতা ও প্রেমের গভীরতা তাকে নাড়িয়ে দেয়। শেষে তিনি বলেন, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি আহমেদ, কিন্তু তোমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি সত্যি বিশ্বাস করো যে সে তোমার জন্য সঠিক, সে যদি সত্যি তোমাকে ভালোবাসে থাকে, তাহলে আমিও আপত্তি জানাবো না। তবে মনে রেখো, তোমার ক্যারিয়ারও খুব গুরুত্বপূর্ণ। বলেই আনিসুর রহমান তার ঘরে চলে গেলেন। আহমেদ অবশেষে আনন্দে প্রশ্বাস ফেলল। তার বাবার কথায় সে আশাবাদী হয়। আহমেদের মনে আজ অনেক দ্বিধা। রোজার বাবার সঙ্গে দেখা করতে আসার আগে তার মন বিষণ্ণ হয়ে পড়েছিল। বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনুভব করলো আজকের দিনে তার হৃদয় কতটা ভারী। জানালা দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল, যেন বাতাসও তার অনুভূতির সুরকে উপলব্ধি করছে। আহমেদের মনে তো একটি পরিকল্পনা। সে মূলত রোজাকে বিয়ে করার প্রস্তাব নিয়েই তার বাবার কাছে এসেছে। অন্তত যাওয়ার আগে অনুমতি নিয়ে যাক। আহমেদের আগমনে রোজার বাবা যেন খুব খুশি হলেন। তিনি খুশি মনে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আঙ্কেল। আপনি ঠিক আছেন তো? আপনার শরীর কেমন? রমজান আলী একটু হেসে বলেন, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তো তুমি আর কতদিন আমাকে আঙ্কেল বলে ডাকবে বাবা? আহমেদ যেন খুব অবাক হয়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, মানে? রমজান আলী হিসেবে ক্ষীণ হেসে বললেন, না বাবা, কিছু না। তুমি বলো বাবা, তোমার কেমন দিনকাল যাচ্ছে? হঠাৎ যে বাড়িতে এলে, কিছু বলবে নাকি? আহমেদ এবার রুক্ষ কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, আসলে আমি কানাডা যাচ্ছি। প্রথম থেকে আহমেদ সমস্ত ঘটনা রমজান আলীকে খুলে বলল। রমজান আলীর মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলার আগেই আহমেদ আবারও বলে উঠল, কিন্তু আমি এখানে এসেছি আপনাকে জানাতে যে আমি রোজাকে বিয়ে করতে চাই।
রমজান আলীর মুখে ঝিলিক দিয়ে উঠল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি বলছো বাবা, সত্যি? আহমেদ সম্মতি জানালো।